মানুষ রাসেল মেরে দেখলে কি করে একটা গালি দেয়। তা ও কিন্তু এতিম একটা ছেলে, ওর পাশে তো কেউ নাই, কেউ ছিলও না। আমার কথা হচ্ছে উনি বিবাহ করেছেন, ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি এবং আমি বলবো উনি আর বিয়ে যেন না করে, ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে। একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই? স্টপ, আপনি স্টপ হয়ে যান। আপনি ওনাকে নিয়ে আপনার দুইটা বাচ্চা আছে, আপনি সংসার করেন। একটা ও কিন্তু এতিম একটা ছেলে, ওর পাশে তো কেউ নাই, কেউ ছিলও না। আপনারা বলেন তো আমাকে, আকাশ নিবিড় ব্যক্তিগত যদি তার সাথে কোনো দ্বন্দ্ব থেকে থাকে, বর্ষাকে ইউজ করে সব সাংবাদিকের সামনে তাকে ব্লেম দিয়ে যেভাবে প্রচার করছে, এটা কি ঠিক করছে? এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন, আপনারা তো সবাই সাংবাদিক। এটার উত্তর কেন কথাটা বলছি, ধরেন আমরা কিন্তু সবশেষে ভুক্তভোগী হই। কেন হই? হঠাৎ করে একজন মেয়ে এসে বলবে শাকিব খান হ্যান করছে ত্যান করছে, অমুকে হ্যান করছে ত্যান করছে, তমুকে হ্যান করছে ত্যান করছে। আপনারা কিন্তু এটা ভাইরাল করেন। বর্ষা আপু যদি একজন সিনেমার মানুষ হয়ে থাকে কিংবা আউট পারসন হয়ে থাকে, তাকে ডেকে একসাথে বসে কি এটা সমাধান করা দরকার ছিল না? আজকে কি এতদূর পর্যন্ত আসে? মানুষ রাসেল মেরে দেখলে কি করে একটা গালি দেয়। এই গালিটার দায়ভার কে? আজকে কে এটা আপনারা আমাকে বলেন, কে এটা দায়ভার কে নেবে? এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী। আমার আশেপাশের আইনজীবীরা আমাকে বলতেছে আপনি একটা কাউন্টার মামলা দেন, কারণ আমি ওনাদেরকে স্পষ্ট বলে দিছি নো, আমি মামলা দিব না। আমার কথা হচ্ছে উনি বিবাহ করেছেন, ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি এবং আমি বলবো উনি আর বিয়ে যেন না করে, ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে। একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই? স্টপ, আপনি স্টপ হয়ে যান। আপনি ওনাকে নিয়ে আপনার দুইটা বাচ্চা আছে, আপনি সংসার করেন। ফার্দার কয়দিন পরে যদি আরেকজন দেখা যায় তাহলে তো আপনি ঘর থেকে বের হইতে পারবেন না। কারণ বাংলাদেশে আপনার আমি প্রায় বলি 97% মুসলমান, কিন্তু এখানে ইসলামকে হিট করে, ধর্মকে হিট করে আপনি কিন্তু রাস্তায় মানুষ চলতে পারে না। তো এই জন্য আমি বলবো আমি আপনাকে কোনো হামলা মামলা বা অনেকগুলা দিতে পারলেও আমি কোনো কিছুই দিব না। আমি কাজ করব, আমি আমার মতো চলবো, আপনি আপনার মতো চলবেন। আপনি দেখেন আমি কিন্তু এখন আমার গ্রামে থাকি, আমার উপজেলা বাঞ্ছারামপুরে। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, উনি যেই জেলায় থাকবে আমি ওই জেলায় থাকবো না, আমি আপনাদেরকে বলেছিলাম। এবং আমার মা একই কথা বলছে যে ও ঢাকায় থাকা দরকার নেই। আচ্ছা দাঁড়াও, আমি আর আমাকে একটা কথা বলে, আমার বাবা মা নিয়ে সে একটা কথা বলছে, আমার ভীষণভাবে কষ্ট লাগছে। আমি আপনাদের একটা কথা বলি, আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন, আল্লাহর কসম আমি রাসেল বিয়ে সেই গামছাটা দিয়ে মুখ মুছি। আমি আমার মাকে এত ভালোবাসি। আপনারা জানেন যে আমার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে বাইতুল মোকাররমে পড়েছিল, আমি অনেক দিন পর ওনাকে পাইছি। বেশিরভাগ সাংবাদিক আমাকে বলেছেন রাসেল ভাই আপনার মাত্র উঠতেছেন, আপনার বাবা যে উনি আপনার পরিচয় দিয়ে নাম নো নেভার, মানে দিস ইজ মাই ফাদার, শি ইজ মাই লিগ্যাল গার্জিয়ান, আমি কেন পরিচয় দিব না? সে আমার অহংকার, আমার বাবা, আমি পরিচয় দিয়েছি। এগুলো নিয়েও কিন্তু সে অনেক মিথ্যাচার করছে। সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে এটাই বললাম, আপনি সংসার করেন, আপনার জন্য দোয়া, আপনি আর মানুষকে নিয়ে হয়রানি করেন না। আজকে আমার জীবন নষ্ট করছেন, ধরেন ফার্দার এই যে আপনি সাংবাদিকের কথা বললেন তার জীবনটাও যদি নষ্ট করে, এরকম করে আরেকজনের জীবন যদি সে নষ্ট করে, এভাবে তো পরিবার নষ্ট হচ্ছে। আমি 17 দিন জেলে ছিলাম, আমার মা 17 দিন গেছে। মানে আপনি চিন্তা করেন আপনার মা যদি 17 দিন জেলখানায় যায় আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে তো 17 দিনটা 17 বছর মনে হয়েছে। এবং আমার জামিন যেন না হয়, সে যুব মহিলা লীগের আর কত পলিটিক্যাল লোক দিয়ে, সে তো যুব মহিলা লীগ করে, পলিটিক্যাল লোক দিয়ে আমাকে জেলখানায় যেন আমাকে অত্যাচার করা হয়, কিন্তু আমাকে পারে নাই, কারণ জেলখানার যারা কয়েদি ছিল তারা আমাকে ভীষণভাবে ভালোবাসছে। এবং জেল সুপার যিনি ছিলেন উনি আমাকে বলে যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, আপনার সব কিছু আমি জানি, আপনার কোনো প্রবলেম হলে আমাকে জানেন। আমার কথা হলো আপনি তো শুধু একজন রাসেল মিয়াকে কষ্ট দেন নাই, আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন, আমার অসহায় বোনটাকে আপনি কষ্ট দিচ্ছেন।